ট্রেনটা যখন স্টেশনে থামল, সন্ধে তখন প্রায় 6টা। একই শীতকাল, তাই সূর্যি মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে। আদো ছায়া ছায়া নুড়ি বিছানা প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন থেকে নামলাম, হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। প্ল্যাটফর্মে লোকজন নেই। যে 2-4 জন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না। হয়তো তারা কাছাকাছি থাকে, তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে। স্টেশন মাস্টারকে পেলাম না। বুকিং কাউন্টারে একজন বসে, সেও ডিউটি শেষ হবার অপেক্ষায়। একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে। আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম, এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালদি যাবার? ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন, না, তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন। আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন, তবে পাশে দেখুন, একটা যাত্রীদের ঘর আছে। খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার করা হয় না মশাই, ধুলোয় ভরা। আমি জিজ্ঞেস করলাম, রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে? তা কেন, কুলি থাকবে, স্টেশন মাস্টার থাকবে। তেমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে নিতে পারবেন। চায়ের নামটা শুনে খুশি হলাম। তা আপনার ডিউটি কখন শেষ হবে? এই তো 8টায়। আমি আর দাঁড়ালাম না, সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম। পকেটে রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম। ক্রমে সন্ধে নেমে এলো। বুকিং কাউন্টারটা অন্ধকার। একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হারিকেনের আলো জ্বলল। বুঝলাম রাতের পরে স্টেশন মাস্টার আসবেন। কুলিরা কাছে পিঠে নেই। জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে। আমি একা বসে ওয়েটিং রুমে। সঙ্গে কেউ নেই যে 2-4টে কথা বলবো। সিগারেট বের করে দেশলাই জ্বালালাম। ধোঁয়া ছাড়তে ছাড়তে নানা রকম কথা ভাবতে লাগলাম। কি দুর্ভোগ, ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট। যাক, আর ভেবে কি লাভ। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকলো। এখন বেশ শীত শীত করছিল। সুটকেস খুলে একটা চাদর বের করতে যাব, এমন সময় কে যেন বলে উঠল, কি ঠান্ডা লাগছে? তা মশাইয়ের কি কলকাতা থেকে আগমন? চমকে উঠলাম আমি। কেউ ছিল না, অথচ এ কণ্ঠস্বর কার? পাশে তো কেউ নেই। সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে। তবে কি মনের ভুল? ভাবতে পারছি না। আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর, মশাই, জবাব পেলাম না যে। আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব, তখনই চোখে পড়ল সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে। যাক বাবা, একজন সঙ্গী তো পাওয়া গেল। আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? এই তো সাঁওতালদি। হ্যাঁ, নতুন টাউনশিপ, বেশ জায়গা। তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কি করব বলুন, একজনের সঙ্গে দেখা করা দরকার, তাই এত দূর পথ ঠেঙ্গিয়ে আসা। তা এত দেরি কেন? নিশ্চয়ই ট্রেন লেট। গোমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে, সময়ের ঠিক ঠিকানা নেই। আপনি যাবেন কোথায়? আমি প্রশ্ন করলাম। যাব তো অনেক দূর, কিন্তু রাতে গাড়ি পাবো না বলে ঢুকে পড়লাম এখানে। কোন রকমে রাতটা কাটালেই বেরিয়ে পড়বো এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি বাড়ি এখানে নয়, আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি। বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি যখন, তখন বলুন না আসা যায়? সত্যি তো, মানবিকতা বলে একটা কথা আছে তো। আজকাল তো মশাই এই শব্দটা বেমানান।
এখন যার যা তার তা আম্বরিকতা ক্রমে উঠে যাচ্ছে। ভদ্রলোককে বেশ জমাটি লোক মনে হলো, কথাবার্তা বেশ সরস। তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ। বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল। উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক। আবার যে বসতে যাব, হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠলেন, উহু মশাই, একটু দেখে বসুন। দুঃখিত, কিছু মনে করবেন না, দেখতে পাইনি। আমি দুঃখ প্রকাশ করলাম। ঠিক আছে ঠিক আছে, আসলে কি জানেন, আমার ডান পাটা না বড্ড ব্যথা। কি যে হয়েছে বুঝতে পারি না। ডাক্তার দেখাননি? ডাক্তার? গায়ে ডাক্তার দেখিয়েছিলাম, ওদের আর ক্ষমতা কতটুকু। তারপর আর কি, উল্টে পায়ের আঙ্গুলগুলো কাটতে হলো। এখনো মাঝে মাঝে ব্যথা হয়। শহরে যাননি কেন? শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না। তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম, তখন ভোগ করার সময় পেলাম না। মানে? মানে বুঝতে পারলেন না? সংসার গেল বেড়ে, ভোগে লিখা গেল কমে। আচ্ছা মশাই, একটা কথার জবাব দিবেন? আমি তখন বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলুন। আপনি ভূত বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেলাম। এ আবার কি প্রশ্ন রে বাপ? বেশ কথা হচ্ছিল, হঠাৎ এ আবার কি কথা? কই জবাব দিলেন না যে? আমি জবাব দিলাম, না, আমি ভূত বিশ্বাস করি না। মশাই, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতেই হলো। সে এক ভয়ানক অভিজ্ঞতা। বলুন না শুনি, সময় কেটে যাবে। আচ্ছা একটু চা হলে ভালো জমতো, বলুন। চা খাবেন? দাঁড়ান আনছি তাহলে। কাছে দোকান আছে নাকি? থাকবে না কেন? স্টেশন সামনে, চা থাকবে না? না, এমনিতেই শীতের রাত, আবার রাস্তাঘাট ফাঁকা, তারপরও কি চা পাওয়া যাবে? কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না। ভদ্রলোক বোধ হয় বেরিয়ে গেছেন। কি আর করা যাবে, চুপচাপ বসে রইলাম। এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না। কোথা থেকে চা নিয়ে এলো কে জানে। চা নিয়ে কথা বাড়ালাম না। শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগলো না। আমি স্তব্ধতা ভেঙে বললাম, কই ভূতের ব্যাপারটা কি হলো? শুনবেন সেই অভিজ্ঞতার কথা? হ্যাঁ অবশ্যই শুনবো। আরেকটা সিগারেট দিন। সত্যি মশাই, ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে। আমি সিগারেট দিলাম। ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন। অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল। জানেন মশাই, সেদিনটা ছিল বর্ষার এক দিন। হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায়। ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রাহার উদ্দেশ্যে। বিকেলের পর পৌঁছালাম আগ্রাহায়। সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি। দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ। কারণটা কেউ বলতে পারল না। অজ্ঞতা হাঁটা পথেই এগোতে লাগলাম। মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে হাঁটতে লাগলাম। সন্ধে নেমে এলো পথে। চারপাশটা ফাঁকা। একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকার ছেয়ে ফেললো মেঠো পথটাকে। হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হনহন করে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম, বলছি আমার গন্তব্যস্থান। আর বলতে পারলাম না। লোকটি বলল, আসুন আমার সঙ্গে। তবে মশাই, আমি কিন্তু যাব না আপনার সঙ্গে, কারণ আপনার পথ একদিকে আর আমার অন্যদিকে। রাস্তার মোড়ে একটা বট গাছ আছে, ওটাই নিশানা। বট গাছের কাছে আসতেই লোকটি বলল, পথটা বেশি ভালো না,
সাবধানে যাবেন। আমি বলতে যাব দেখি লোকটা নিমিষে অনেকটা পথ এগিয়ে গেছে। আমার গাটা ছমছম করতে লাগলো। এরকম জেদ চেপে গেল, যে করি হোক পৌঁছাতে হবে। যাচ্ছি তো যাচ্ছি, চারদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। এমন সময় কে যেন ভেতর থেকে বলল, আসুন, দরজা খোলা আছে। ভেতরে ঢুকলাম। একজন বললেন, বসুন। একটা চেয়ারে বসলাম। লোকটি চলে গেলেন। বন্ধু কোথায় তবে ভাবছি। এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম, গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো ঘর্তে জল জল করছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা নিতাই কেমন আছে? ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন, একটু ভালো। তোমার নাম কি ললিত? হ্যাঁ। নিতাই কোন ঘরে আছে? ওর কথা আর বলো না, একটু সুস্থ হয়েছে, অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালেই ফিরবে। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। লোকটির কি পরিচয় এখনো জানতেই পারলাম না। হয়তো নিতাইয়ের কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞেস করলাম না। রাতের খাবার দিতে এসেছিল লোকটি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢুলে পড়লাম বুঝতে পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে। বেশ ভয় পেলাম। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই? শুনলাম তুই সকালে ফিরবি। দূর বোকা, তুই এসেছিস তখন আর না আসতে পারি? তা এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকে ফিরে যাব। কিন্তু ললিত, আমি তোকে ছাড়লে কি হবে? এরা তোকে ছাড়বে না। খারাপ জায়গায় এসেছিস, আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন, তুই কি তবে? নিতাই লম্বা হতে লাগলো। এত লম্বা হলো যে সাধারণ মানুষ তার কাছে পিঁপড়ে। আমি তখন ছুটে পালাতে যাব, দেখি বয়স্ক লোকটা আর সেই লোকটা দাঁড়িয়ে। ঘরের মধ্যে গরম হাওয়া, দম বন্ধ হয়ে আসছিল। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে নিতাই, আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? নিতাই নেই ঘরে। দুটো ছায়ামূর্তি আমাকে জাপটে ধরলো যেন অজগরের পেঁচ। দম নিতে পারছিলাম না। তারপর কি? আমি প্রশ্ন করলাম। কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি কেউ নেই। শীতের রাতে গায়ে ঘাম জমল। নিমিষে কুকুরের মতো উবে গেল আমার সঙ্গীটি। ছুটে বেরিয়ে গেলাম। একজন কুলিকে কাছে পেলাম, সেও অমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে। সেখানেও কেউ নেই। লণ্ঠন জ্বলছে। এ কি ঘটল? প্ল্যাটফর্মে চলে এলাম। দেখি এখানেও কেউ নেই। পেছন ফিরে দেখলাম ধুধু ফাঁকা জায়গা। প্রাণ ভয়ে দৌড় লাগালাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধ। একটি দোকানে মৃদু লণ্ঠনের আলোয় কাজ করছে ডাইনি বুড়ি। সেই পথে যাচ্ছিল এক লোক।
তার চেহারায় ক্লান্তি ও খিদে। এই যে, এখানে কি পরোটা পাওয়া যায়? অনেক দূর থেকে এসেছি, ভয়ানক খিদে পেয়েছে। পাওয়া যায়, এই দোকান বহু বছর ধরে চলে, তুমি বসো। লোকটি একটি চেয়ারে বসে। ডাইনি বুড়ি কড়াইয়ের দিকে এগোয়। তেলের কড়াইয়ের রং গাঢ়, তেলটা থকথকে কালো। তখন অদ্ভুত এক গন্ধ আসছে। গন্ধটা কেমন যেন, মিষ্টি নয়, কিসের পরোটা বানান? বিশেষ পরোটা, অন্য কোথাও পাবেন না, একদম তাজা উপকরণ দিয়ে তৈরি। আচ্ছা, একটা দিন। দাম কত এর? বেশি নয়, এর দাম আর দামের চিন্তা করতে হবে না আপনার, আগে খেয়ে তো নাও। রতন সতর্কভাবে পরোটা দেখে নেয়। স্পর্শ করতেই সেটি ঠান্ডা লাগে। সে একটি ছোট টুকরো মুখে দেয়। এটা এটা কি? কি কেমন লাগছে? ভালো, খুব নরম, কিন্তু ভেতরে কেমন একটা। এটা কি মাংসের পরোটা? ঠিক ধরেছ, তবে সাধারণ মাংস নয়। যে পথ ভুল করে এই রাতের বেলায় আমার দোকানের সামনে আসে, তাকে যে এই পরোটা খেয়ে যেতে হয়। আমার আমার আর খিদে নেই, আমি চলি। কত দাম হলো তোমার? পরোটা না খেয়ে চলে যাবে আর দামের কথা বলছো? তুমি তো আমার আজকের রাতের মূল্য।